এসএসসি পরীক্ষা তো শেষ, পলিটেকনিক ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মাঝে নানা কনফিউশন বিদ্যমান। আজকে আমরা এই বিষয়ে কিছু কথাবার্তা বলব। আমি আপনার কাছে জানতে চাইব যে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে এসএসসি পরীক্ষা তো শর্ট সিলেবাসের উপর হয়েছে, এখন ভর্তি পরীক্ষা হবে পলিটেকনিকে, এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার সিলেবাসটা কেমন হবে? আসলে এসএসসি পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসে হয়েছে, এখন ভর্তি পরীক্ষাও যে শর্ট সিলেবাসে হবে বিষয়টা আসলে এরকম না। কারণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মূলত শর্ট সিলেবাস বলতে আসলে কিছু নেই। এখানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষাটা হবে এটা এমসিকিউ পরীক্ষা, সেটা আমরা সবাই জানি। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাস আছে। আচ্ছা, এবং এই সিলেবাসটা হচ্ছে এসএসসি সিলেবাসটাই, এসএসসি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস। এই পূর্ণাঙ্গ সিলেবাসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে নির্দিষ্ট প্রশ্ন এবং নির্দিষ্ট মানবন্টন সেখানে করা আছে, সেই অনুসারে আসলে পরীক্ষাটা হবে। এখন এইখানে তো শিক্ষার্থীদের তাহলে একটা বড় প্রশ্ন তৈরি হবে যে আমরা তো আসলে অর্ধেক পড়েছি, তা বাকি সিলেবাসগুলো কিভাবে শেষ করব? এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এখানে তার তো উচ্চতর কোনো পড়াশোনা করতে হচ্ছে না। সে যে লেভেলে পড়াশোনা করেছে সেই লেভেলে তাকে পড়াশোনা করতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইনে থেকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনার মাধ্যমে যদি পড়াশোনা করে তাহলে এখানে ভালো ডিপার্টমেন্ট এবং ভালো পলিটেকনিকে চান্স পাওয়া তার জন্য সহজ হবে। আচ্ছা, আর এই জায়গাতে আপনি বলছেন যে একটা গাইডলাইনে থেকে তার পড়া দরকার, যেহেতু সে অনেক অধ্যায়গুলো পড়ে নাই। তবে আমি একটা নির্ভয় দিতে চাই, অভয় দিতে চাই, সেটা হচ্ছে যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, সেই ক্ষেত্রে একটু মনোযোগী হয়ে যদি শিক্ষার্থীরা প্র্যাকটিস করে তাহলেই কিন্তু তাদের এই ভয়টা দূর হবে। আর এই ভয় দূর করার জন্য আমরা সফটম্যাক্স অ্যাপে আপনি তো দেখেছেন যে এমসিকিউ শিক্ষার্থীরা গত বছর কী পরিমাণ প্র্যাকটিস করেছে, এবং শিক্ষার্থীরা মাঠে ঘাটে যেখানে ইচ্ছা খেলার ফাঁকে ফাঁকে মক টেস্ট দিচ্ছে, তার জানা বিষয়গুলোকে প্র্যাকটিস করছে। ফলে সে ব্যাখ্যা সহ যখন কোনো বিষয় জানতে পারছে ভুল হইলে, এতে করে তার কনফিডেন্স বেড়ে যাচ্ছে। সে একটা সিম্পলি প্রিপারেশন নিয়েই কিন্তু পলিটেকনিকে প্রথম দিকে চান্স পেয়ে যাচ্ছে। আমরা আসলে বিগত বছর থেকে এটা আসলে অভিজ্ঞতা আমাদের হয়েছে যে এই আনলিমিটেড এমসিকিউ প্র্যাকটিস করার কারণে তার কিন্তু প্র্যাকটিস মানে করার কারণেই তার কিন্তু হচ্ছে যে কনফিউশনগুলো ছিল, যেহেতু এখানে ব্যাখ্যা সহ আছে, এই কনফিউশনগুলো তার জন্য অর্থাৎ গাইডলাইন বলতে আপনি বলতে পারেন যে সফটম্যাক্স অ্যাপের এমসিকিউ প্র্যাকটিস। তারপরে হচ্ছে তার টাইম ম্যানেজমেন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সে আসলে কোন সময় কি করবে, তার এখন আসলে কি করা উচিত না, এই সমস্ত দিক নির্দেশনাগুলো সে কিন্তু সফটম্যাক্স অনলাইন স্কুলের থেকে পাবে। এখন আরও একটা প্রশ্ন শিক্ষার্থীদের মাঝ থেকে পাওয়া যায় যে যারা কারিগরি শিক্ষার্থী তাদের কিন্তু এমসিকিউ ভিত্তিক কোনো পড়াশোনা ছিল না। এখন যাদের অর্ধেক সিলেবাসে ভয় পাচ্ছ, মূলত আমি যে যতটুকু দেখেছি এই যে অধ্যায়গুলো ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এইগুলো থেকেই আসলে ফুল সিলেবাস হলে প্রশ্ন 80% ওই জায়গা থেকে, এখান থেকেই। যদি ফুল সিলেবাস হয় যদি অর্ধেকও হয় এর মানে এই নয় যে আমার 50% পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর মানে হচ্ছে 80% প্লাস পড়া শেষ। কারণ এগুলোই গুরুত্বপূর্ণ অধ্যায়, এইগুলোই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়গুলো থেকে বেশিরভাগ প্রশ্নগুলি হয়। তার মানে প্যানিক হওয়ার কিছু নাই। কারিগরি শিক্ষার্থীরা তো এমসিকিউ ভিত্তিক কোনো পরীক্ষা দেয় নাই, এক্ষেত্রে তাদের আসলে কি করণীয়, তাদেরকে কি বলবেন আপনি? তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে তো যেহেতু পরীক্ষাটা আমাদের এমসিকিউ ভিত্তিকই হবে, এখন সেখানে আসলে প্র্যাকটিস না করার তো কোনো বিকল্প নেই, প্র্যাকটিস তার করতেই হবে। একইভাবে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেহেতু এখানে প্রশ্ন তার জন্য আলাদা হবে না, প্রশ্ন প্যাটার্ন একই, সেই ক্ষেত্রে তার প্র্যাকটিস করা না থাকলে এখন তাকে প্র্যাকটিস করতে হবে। এবং বেসিক যদি তার জানা থাকে এবং বেসিক যদি সে জেনে এমসিকিউগুলো প্র্যাকটিস করে তাহলে সেই ক্ষেত্রে তারও চান্স পেতে খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, আর আরেকটা বিষয় শিক্ষার্থীদের জানার আগ্রহ থাকে যে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে আসলে ভর্তি পরীক্ষায় কত মার্কসের হয়? ভর্তি পরীক্ষা হচ্ছে, আমরা গত বছর অভিজ্ঞতা থেকে যদি বলি, ভর্তি পরীক্ষা হচ্ছে টোটাল 100 মার্কের। এই 100 মার্কের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এসএসসি তার রেজাল্ট। এসএসসি রেজাল্টে হচ্ছে সরাসরি তার 30 মার্ক এখানে কাউন্ট হবে, আর বাকি 70 মার্কস হচ্ছে তার 1 ঘন্টার যে সময় ভর্তি পরীক্ষা, এই সময় থেকে। অর্থাৎ জিপিএ একটা ফ্যাক্টর, কিন্তু তার চাইতে বড় ফ্যাক্টর ভর্তি পরীক্ষা। এখানে জিপিএ একটা ফ্যাক্টর, কিন্তু মূল ফ্যাক্টর না। রাইট, মূল ফ্যাক্টর হচ্ছে আমার ভর্তি পরীক্ষা। কারণ যে 4 পয়েন্ট পাবে সেও তো 24 মার্কস পেয়ে যাচ্ছে।
রাইট। আরও একটি বিষয় আমরা শিক্ষার্থীদের থেকে দেখি প্রশ্ন আসছে, আসলে তারা ডিপার্টমেন্ট সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিবে। মানে ডিপার্টমেন্ট সিলেকশনেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে এবং পরবর্তীতে সবচেয়ে বেশি হতাশায় ভোগে, কেন এই ডিপার্টমেন্টে পড়লাম। আমি কাউকে দেখি নাই যে এই পলিটেকনিকে পড়ছি বিধায় আমি ভুল করছি, কিন্তু আমি অনেক শিক্ষার্থীকে দেখছি যে সে ভুল বুঝছে। দেখা যাচ্ছে, আমি যদি একটু বলি যে সিভিল একটা ডিপার্টমেন্ট, আবার কনস্ট্রাকশন, সার্ভেইং, সিভিল উড এইটাও কিছু ডিপার্টমেন্ট। সিভিল ডিপার্টমেন্টটা হচ্ছে মাদার ডিপার্টমেন্ট এবং এর অংশ বা এই ডিপার্টমেন্টের আংশিক পড়াশোনা বা 80% পড়াশোনা আছে এই ডিপার্টমেন্টগুলোতে। এখন সে আসলে সিভিল তো শুধু সিভিল উড একটু বড় দেখা যায়, একটু বেশি দেখা যায়, একটু ভাব বেশি। এখন সে আসলে কোনগুলাকে চুজ করবে, মানে ডিপার্টমেন্ট চুজের ক্ষেত্রে আসলে কি বিষয় প্রায়োরিটি দেবে? এখানে ডিপার্টমেন্ট চুজের ক্ষেত্রে বড় বিষয় হচ্ছে আমি আসলে কি হতে চাই, এইটা হচ্ছে বড় একটা বিষয়, যে আমি আসলে কোন কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে এটা একটা বড় বিষয় হতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এই ডিপার্টমেন্টের ভবিষ্যৎটা আসলে কি, যে আমি কি এখানে বেসরকারি চাকরি করব, নাকি আমি এখানে সরকারি চাকরি করব, নাকি আমি এখানে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করব, নাকি ভবিষ্যতে আমি ডুয়েটের জন্য প্রস্তুতি নেব। এই সকল বিষয়গুলো কিন্তু এখানে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে তাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে। আর এই জন্য কিন্তু আমরা ডিপার্টমেন্ট রিলেটেড বেশ ভিডিও প্রোভাইড করেছি, যে প্রত্যেকটা ভিডিওগুলো ডেসক্রিপশনে আমরা প্লেলিস্ট বানিয়েছি এবং এই ভিডিওগুলো প্লেলিস্টে থাকবে, পূর্বের ভিডিওগুলো বা পরের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে যাতে দেখতে পারো এই জন্য ডেসক্রিপশনে আছে। আর এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা একটা গুগল ফর্ম প্রোভাইড করছি, সেখানে ফর্ম পূরণ করে প্রশ্ন করলে আমরা সেইটার উপরও কিন্তু ভিডিও বানাচ্ছি। এরপরে এখানে একটা বিষয় বলে রাখি, যে আমাদের এখানে ডিপার্টমেন্ট হচ্ছে তার সারা জীবনের জন্য থাকে। কিন্তু অনেকেই মনে করে যে আমি ভালো একটা বিভাগীয় পলিটেকনিকে চান্স পেলাম, ডিপার্টমেন্ট যাই হোক, শহরে যাচ্ছি একটা ভাব, মানে বিভাগীয় পলিটেকনিক যেমন সেটা হতে পারে বড় বড় পলিটেকনিক, যদি বলি ঢাকা পলিটেকনিক, চট্টগ্রাম পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, খুলনা পলিটেকনিক, বড় বড় পলিটেকনিকে এখানে হাজার হাজার স্টুডেন্ট, ডিপার্টমেন্টের সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে আমার দেখা গেলো এমন একটা ডিপার্টমেন্টে সে চান্স পেলো যারা আসলে চাকরি বাজার খুব বেশি নাই, এরকম তো অনেক ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, বাংলাদেশ প্রেক্ষাপটে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, কিন্তু এখানে আসলে ডিপার্টমেন্টটা তার মুখ্য এখানে হওয়া উচিত, কারণ পলিটেকনিকটা তো 4 বছরের জন্য থাকবে, কিন্তু ডিপার্টমেন্ট তো তার সারা জীবনের জন্য সে যেহেতু চয়েস করবে, সেই ক্ষেত্রে আমার মতে এটা সবারই মতামত বা আমাদেরই মতামত হওয়া উচিত যে এখানে আসলে ডিপার্টমেন্টটাকেই মূল মানে লক্ষ্যেতে রাখা উচিত। ওকে, আমরা তোমাদের জন্য দেখো রোদে পুড়ে ভর দুপুরে ভিডিও বানাচ্ছি। তোমাদের এই ভিডিওগুলো দ্বারা যদি সামান্যতম উপকার হয় তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে, এবং তোমরা যদি পছন্দ করো ভিডিওগুলো অন্তত একটা কমেন্ট করিও, একটা লাইক দিও, তাহলে অন্তত আমরা অনুপ্রাণিত হব এবং তোমাদেরকে আরও বেশি তথ্য দিতে আমাদের উৎসাহ বাড়বে, ঠিক কিনা? এর পরবর্তীতে আরও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে যে আমি এই বিষয় সম্পর্কে জানতে চাই, তুমি কমেন্ট করতে পারো, আমরা সেই প্রশ্নের উত্তর ভিডিও আকারে তোমাকে দেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন অনেক সময় দ্বৈত আলোচনার মাধ্যমে ভিডিও করি যাতে করে অনেকগুলো কনফিউশনের একটা উত্তর দিই, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি অল্প সময়ের ভিতরে যাতে অনেকগুলো তথ্য দেওয়া যায়। কিন্তু স্পেসিফিকভাবে যখন আমরা কোনো বিষয়ে আলোচনা করি, সেই বিষয়ে তুমি ইন ডেপথ জানতে পারবে, সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেগুলো যদি একটু সার্চ করে দেখো এবং আরও ভিডিওগুলো আসবে সেগুলো যদি দেখো, তাহলে তোমাদের পলিটেকনিকে ভর্তি হও বা না হও কনফিউশনটা দূর হবে। কারণ একটা জিনিস তুমি কেন অ্যাভয়েড করবে এটা যেমন জানা জরুরি, আবার কেন অ্যাকসেপ্ট করবে এটাও পরিপূর্ণভাবে জানা জরুরি, তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে না। তোমরা দেখবা যে বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পদবি নিয়ে নেওয়ার জন্য আসলে আন্দোলন করছে, উস্কানি দিচ্ছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা হয়তো তাদের ডিপ্লোমা লাইফে আসার আগে বা এসএসসিতে পড়ার আগে এসএসসির পরে যে ডিপ্লোমার সুবিধাগুলো আছে এগুলো সম্পর্কে জানতো না। যখন তারা আসলে সুবিধাগুলো জেনেছে তখন দেখছে যে এটা তো আমরা চিরতরে পাবো না, যার জন্য তারা আফসোস করছে, এবং এই আফসোস মেটানোর জন্য এখন তো আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া কোনো উপায় নাই। ফলে তারা কি বেছে নিছে, তখন তারা বিএসসিতে গিয়েছে, কিন্তু এখন আসলে দেখছে যে মানে এসএসসির পরে আন্দোলনের পথ বেছে নিছে। আন্দোলনের পথ এখন বেছে নিছে, কিন্তু তার এখন মনে হচ্ছে যে এসএসসির পরে অনেকেরই মনে হচ্ছে, এটা হয়তো প্রকাশ করছে না, যে এসএসসির পরে আবার ডিপ্লোমা পড়লে হয়তো ভালো হবে। কারণ অনেক কিছুই আছে, এই জন্য আমাদের এই অনেক কিছু জানার জন্য আমাদের চ্যানেলে থাকতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।